নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল। বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের সামনে সুপার 30 প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। এই সুপার 30 প্র্যাকটিস সেট সম্পর্কে আমি একটু বলে দিই। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, সুপার 30 প্র্যাকটিস সেট মানে হচ্ছে আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 30টা করে প্রশ্ন নিয়ে আসবো, মিক্স বিভিন্ন চ্যাপ্টার থেকে, বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী। যেমন এসএসসির পরীক্ষা হোক, রেলের পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক, পিএসসির পরীক্ষা হোক, যাই হোক না কেন, এই সমস্ত পরীক্ষার জন্য উপযোগী সেট নিয়ে আসি। 30টা প্রশ্নের যে সুপার 30 প্র্যাকটিস সেট, সেটা আমি 3টে পার্টে ভাগ করি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আপনারা পরপর পাবেন এবং প্রত্যেকটা সেটে যখন আমি শুরু করি সমাধান করানো, তখন তার আগে অবশ্যই বলে দিই যে কোন কোন পরীক্ষার জন্য এগুলো উপযোগী। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষা থেকে তুলে নিয়ে আসা, মানে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে। হ্যাঁ, আমি সাল বা শিফটের নাম লিখিনি ঠিক কথাই, কিন্তু কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এগুলো এসেছে। আপনারা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যারা প্র্যাকটিস করেন। যেমন আজকের যে সেটগুলো আমি করাবো, এই সেটটা মূলত পিএসসির সমস্ত পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসআই এর জন্য 100% উপযোগী। পিএসসির ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং গ্রুপ ডি, তার সঙ্গে আইসিডিএস রয়েছে। আবার আমরা যদি সেন্ট্রালের দিকে যাই তাহলে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএলের টায়ার 1, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি ইত্যাদি। এবারে আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোতে যেহেতু অ্যারিথমেটিক বেস প্রশ্ন আসে, মানে অ্যারিথমেটিক আসে, সামান্য একটু জ্যামিতি আসে আর সামান্য একটু বীজগণিত আসে। তো আজকের যে সেটটা, সেটা পুরোটাই 100% হচ্ছে আমাদের রাজ্যের পরীক্ষার জন্য কাজে লাগবে এবং এইটা 100% সেন্ট্রালের পরীক্ষার জন্যও কাজে লাগবে। কিন্তু এসএসসির পরীক্ষা বা রেলের পরীক্ষা যদি আপনি দেন, তাহলে এর বাইরেও অ্যাডভান্সের প্র্যাকটিস সেটও প্রয়োজন। বোঝা গেল? মানে যতগুলো অঙ্ক করাবো টোটালটাই যে লেভেল, সেই লেভেলটা আমাদের রাজ্যের জন্য এসেন্সিয়াল। আর যদি আপনি সেন্ট্রালের পরীক্ষা দিতে যান, তাহলে এর সঙ্গে অ্যাডভান্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে মেনসুরেশন আছে, তারপরে ত্রিকোণমিতি আছে, প্রবাবিলিটি আছে, জ্যামিতির একটা বড় পার্ট রয়েছে, এইগুলো আপনাকে এক্সট্রা করতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশন আছে, সেগুলো আমি আপনাদের জন্য ধীরে ধীরে সব নিয়ে আসবো। বেশ, আজকের প্রথম প্রশ্নতে চলে যাই। খেয়াল করে দেখুন, এখানে যে প্রশ্নটা রয়েছে, যদি আমরা 0.89, 0.89, 0.89, 0.8 নিজেদের মধ্যে গুণ আকারে আছে, আমরা যদি এটাকে এ ভাবি, এটাকে যদি আমরা এ ভাবি, তাহলে এটা দেখুন এ কিউ আকারে আছে। আবার মাইনাস দিয়ে যদি আমরা এটাকে বি ভাবি, তাহলে এটা বি কিউ আকারে আছে। আর নিচে দেখুন, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখেছি যে উপরে এ কিউ মাইনাস বি কিউ আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যখনই রইল, আপনাকে আন্দাজ করে নিতে হবে যে এই বাবা জীবন কিসের ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা যদি ওপরে আমরা পুট করি, তাহলে তার মধ্যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাবো। মানে আপনাকে এইটার কথা মাথায় রেখে ওপরে ফর্মুলাটা ভাঙতে হবে। তাহলে ওপরের ফর্মুলা কি এ কিউ মাইনাস বি কিউ এর? সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি দাঁড়ালো? নিচে অলরেডি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। তাহলে দেখুন এরা দুজন কেটে গেল, মানে আলটিমেটলি থাকলো কে উত্তর হিসেবে? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? জাস্ট এই দুজনের ক্যালকুলেশন এ মাইনাস বি, মানে 0.89 মাইনাস 0.64, উত্তর হচ্ছে 0.25। মানে আপনি যখন পরীক্ষায় অঙ্কটা পাবেন, তখন এই যে কি ফর্মুলা আসবে, নিচে কি আসবে, লিখবো, কাটবো, এইসব করতে যাবেন না। যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরনো তারা কিন্তু একবারে এই অঙ্কটা যখনই দেখবে তখনই বুঝে যাবে যে এ ফর্মুলা বেস অঙ্ক, কখনোই যোগ বিয়োগ গুণ ভাগ করতে দেয় না, দেয়নি বা দেবে না। ফর্মুলা বেস অঙ্ক, ফর্মুলায় যাব, জাস্ট দেখে নেব যে আলটিমেটলি পড়ে থাকবে কি এ মাইনাস বি, ওটাই উত্তর। কেমন? চলে আসি এবার আমরা 2 নম্বরে। 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটা একটা পূর্ণবর্গ হবে? এটা একটা নর্মাল অঙ্ক, কিন্তু ভীষণ নর্মাল অঙ্ক, কমন অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক, নর্মাল অঙ্ক। তা সত্ত্বেও আমরা কিছুটা সময় বাঁচানোর জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করব? দেখুন, এই যে 4750 থেকে নিচের কোন সংখ্যাটা বাদ দিলে এটা একটা পূর্ণবর্গ হবে। এবার আমাদেরকে কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরুন, এই যে 50 থেকে, মানে লাস্টে শূন্য আছে, 6 যদি বাদ দিই তাহলে এখানে থাকবে এককের ঘরে 4। বেশ, যেই 2 বাদ দিই এটা থেকে, তাহলে থাকবে 8। শূন্য যদি শূন্য থেকে বাদ দিই থাকবে 0, আর 2 যদি ওখান থেকে বাদ দিই 8 থাকবে। এবার আমরা একটা কনসেপ্ট জানি যে পৃথিবীর কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার করি, গোটা পৃথিবীতে যত সংখ্যা আছে,
কোনো সংখ্যার যদি স্কোয়ার করি তাহলে 8ও কোনো দিন আসে না, আর কি আসে না, 2 আসে না, 3 আসে না, 7 আসে না, 8 আসে না, এরা কোনো দিনই আসে না। মানে পৃথিবীর কোনো সংখ্যার স্কোয়ার করলে তাতে আপনি 12 করবেন, 22 করবেন, 32 করবেন, যাই করবেন, এই 4টে সংখ্যা কোনো দিনই আসে না। তাহলে এরা যেহেতু দলে আছে তাহলে এই দুজন কিন্তু শুরুতেই কাটা। 15 মানে বর্গ সংখ্যা যদি করি তাহলে 0 এবং 4 আসে। এবার আমরা শূন্যটা টেস্ট করি। 210 যদি এখান থেকে বাদ দিই, 4750 থেকে 210 মানে 540, 4540। আপনি দেখেই বুঝতে পারবেন, যারা একটু চর্চা করেন তারা দেখেই বুঝতে পারেন এ বাবা জীবন কারো স্কোয়ার হতে পারে না, এরকম একটা বিদঘুটে 4540 এ হবে না। তাহলে উত্তর হচ্ছে 126। এবার আপনি কনফার্ম হওয়ার জন্য কি করবেন, 4750 থেকে 126 বাদ দিন, তাহলে এখানে থাকবে 24 আর এখানে 624, 4624 এটা যেটা রইল, তাই তো 4600, 700, 24 আর 26, 50, ঠিক আছে। তাহলে 4624 এই 24 এই সংখ্যাটা আদৌ স্কোয়ার কিনা, হ্যাঁ লাস্টে তো 4 থাকবেই, স্কোয়ার নাম্বারে লাস্টে 4 থাকে, তাহলে এটা হতে পারে। এবার আপনি যেহেতু বাকি 3টে অপশানকে এলিমিনেট করতে পেরেছেন, সুতরাং এটা উত্তর, তাতে আপনার সময় বেঁচে গেল। যদি আপনার মনে হয় যে না টাইম আছে, একটু চেষ্টা করে দেখি অ্যাকুরেট জিনিসটা বার করে নিই, তাহলে এই বাবা জীবন মনে আছে এরকম যেমন ভাগ করতাম আমরা। এবার এটাতে কত কত দেব, এটা হচ্ছে 6 6 36 দিলাম, 7 7 49 বেশি হয়ে যেত, থাকলো কত 10, নামালাম কত 24, এই 6টা এপাশে নিয়ে এসে 12 করে দিলাম। এবার এখানেও যে সংখ্যা দেবো বা দিকেও সেই সংখ্যা দেবো। এখানে যদি 1 দিই তাহলে 1 × 121 ছোটো হয়ে গেল, 2 দেবো 2 × 12, আমরা এই দুটোকে চেক করব, কিন্তু এখানে 2 দেবো, মনে করুন এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম, তাহলে 2 × 122 ও অ্যাকচুয়ালি গুণ করতে হবে, কিন্তু আমরা এই এককের ঘরটাকে করবো না, এটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে ভাববো যে 2 × 12, 12 দিয়ে কত 24, এর থেকে এই 3টে ঘর নিয়ে ভাববো, যেহেতু আমি ডান দিকে একটা ঘর বাদ দিচ্ছি একে বাদ দিয়ে ভাববো। 3 যদি দিই তাহলে 3 × 12 36 মানে 360 থেকে বেশি হবে। 4 দেবো, 4 × 12 48, তাও ছোটো, 5 × 12 60, 6 × 12 72, 7 × 12 84, 8 × 12 96, 9 × 12 108। দেখুন এখানে যদি 9 দিই তাহলে 9 × 12 108 পেরিয়ে চলে গেল, তাহলে দেবো না, তাহলে 8 বাদ দেবো। এটা আপনাকে মাথায় রাখতে হবে, একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে, বিশ্বাস করুন। তাহলে 8 × 12 96 আর 8 × 8 64, 1024, ব্যাস। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 68। অর্থাৎ এই 4750 থেকে 126 যদি আমরা বাদ দিই তাহলে 4624 থাকে, এ হচ্ছে 68 স্কোয়ার। বোঝা গেল? নিজে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য টাইম যদি থাকে এক্সট্রা তাহলে এরকম করে চেক করে নিলেন, আর তার আগে এই 3টেকে এলিমিনেট করে দেবেন, এই হচ্ছে কথা। কেমন? বেশ। 3 নম্বর দেখুন, a প্লাস বি এর মান, এবং এই অঙ্কটা a প্লাস বি এর মান দেওয়া আছে, এ কিউ প্লাস বি কিউ এর মান চেয়েছে। এই রকম অঙ্ক a প্লাস বি এর মান থাকে, ওখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, বি টু দি পাওয়ার 5, আবার a টু দি পাওয়ার 6 পর্যন্ত পরীক্ষায় আসে। মানে একেবারে স্কোয়ার থেকে নিয়ে 6 পর্যন্ত আমার ইউটিউবে দেখবেন একটা ভিডিওতে আমি একদম স্কোয়ার থেকে নিয়ে 6 পর্যন্ত করিয়ে দিয়েছি, ফর্মুলা ট্রিক্স আর কি। তো এবারে এই অঙ্কটা মাথায় রাখবেন যে সবসময় বি এর মানটা এরকম যদি বাই দিয়ে না থাকে না, তাহলে কিন্তু এই ফর্মুলা বা ট্রিক্স কাজে লাগবে না। এই বাই থাকে বলেই ফর্মুলা সব কাটিং কুটিং হয়ে যায়। যখন এইটা মান থাকবে আর এরকম কিউব জানতে চাইবে, তখন আমরা কি দেখেছি, তখন দেখেছি এই যেটা রইল √3 তার কিউব -3 × √3। এই 3টা কিসের, এই 3টা হচ্ছে ফর্মুলার, আর এই √3টা কিসের, এই √3টা হচ্ছে এই যে মানটা দেওয়া থাকবে সেইটা, তাই না? এবার √3 তার স্কোয়ার মানে কত, 3√3 মাইনাস অলরেডি এখানে কত আছে 3√3 দিয়ে কেটে গিয়ে কি দাঁড়ালো, উত্তর হচ্ছে 0। এবার যারা নতুন তাদের জন্য বলি যে এইটার ফর্মুলা কোনটা ইউজ করি আমরা, আমাদের ইউজ করতে হবে, এর দুটো ফর্মুলা হয়, আমরা কোনটা ইউজ করব যাতে করে এই প্লাসটা বসাতে পারি, মানে a প্লাস বি তার হোল কিউব -3 × a × b × a প্লাস বি, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। দিয়ে দেখুন এই মানটা দেওয়া আছে কত, এই যে √3, তাহলে এটা √3 তার কিউব করলাম, -3 × এইটা কেটে গেল, আর এইখানে √3 রয়ে গেল, তাহলে 3√3 তার কিউব যদি এই √3 কিউব যদি করি তাহলে 3√3 মাইনাস 3√3 এটা রয়ে গেল, এটা কেটে 0 হয়ে গেল। এইখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা কিউব না, স্কোয়ার নয়, এটা কিউব। যদি স্কোয়ার হতো তাহলে শুধু √3 তার স্কোয়ার হলে শুধু 3 হয়ে যেত। কেমন? তাহলে এটা বলতে আমার ভুল হয়ে গেছে, সেজন্য দুঃখিত। এটা হচ্ছে কিউব হবে, মানে ফাইনালি 3√3 হবে, এতে কোনো অসুবিধা নেই। উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 0। এবারে যারা নতুন তারা এই ফর্মুলাগুলো দেখে নেবেন, ভীষণভাবে পরীক্ষায় আসে।
জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবেন, অঙ্ক হয়ে যাবে। তা নাহলে কিন্তু আপনাকে বসে বসে ফর্মুলা করতে হবে। বেশ, চলে আসি আমরা পরেরটা। এক্স একটা কাজ 12 দিনে এবং ওয়াই একটা কাজ 15 দিনে করতে পারে। এক্স কদিনে করে? এক্স হচ্ছে 12 দিনে, ওয়াই হচ্ছে 15 দিনে। এক্স 3 দিন কাজ করার পর ওয়াই যোগ দিয়েছে, মানে প্রথমে এক্স একা করেছে 3 দিন কাজ। এবার ভাবুন এক্স যদি 12 দিনে কাজটা করে নেয়, এক্স কদিনে করে? 12 দিনে। তাহলে একদিনে করে 1/12 অংশ, 3 দিনে কত করবে? ইন্টু 3, মানে 3/12 যদি হয়ে যায়, 3/12 মানে 1/4 হয়ে গেছে। তাহলে বাকি কতটা থাকবে? বাকি থাকবে 3/4। এটা আমরা এমনিই বুঝি যে 12 দিনে যদি গোটা কাজটা করে এক্স, 3 দিন কাজ করেছে মানে 4/1 হয়ে গেছে। তাহলে 4/3 পড়ে আছে, এত নাটক করার দরকার নেই। 4/3 পড়ে আছে, এটা কে করবে? এইটা এক্স প্লাস ওয়াই দুজনা মিলে করবে। এবার এক্স প্লাস ওয়াইয়ের দক্ষতা কি আমাদের কাছে আছে? নাই। তার জন্য আমরা এক্সের হচ্ছে 12 দিন, ওয়াইয়ের হচ্ছে 15 দিন। আমরা আমাদের যে সিস্টেম শিখেছি, যেটা এখন সবাই পরীক্ষাতে ইউজ করে, দুজনের একসাথে দক্ষতা কতটা, 12 আর 15 লসও কত? 60। লিখলাম ওপরে 5 12 60, 4 15 60, 5 আর 4 যোগ করে 9। তার মানে 60/9 মানে 20/3। এত দিনে এক্স আর ওয়াই গোটা কাজটা করে দেয়। কিন্তু গোটা কাজ কি বাকি আছে? না, এইটুকু বাকি আছে। তাহলে আমরা কি করব? একাংশ কাজ করে এক্স আর ওয়াই 60/9 দিনে। তাহলে 3/4 অংশ কত দিনে করবে? ইন্টু 3/4। এটা 3 3 9 হয়ে গেল, 4 15 60 হয়ে গেল, 3 দিয়ে কাটলাম 5 হয়ে গেল, ফাইনাল উত্তর 5। তার মানে কদিনে? ফাইনাল উত্তর হচ্ছে 5 দিনে করবে। কেমন? বেশ, চলে আসুন নেক্সট। 8টা সংখ্যার গড়, অঙ্কটা বেশ ভালো, খুব সুন্দর অঙ্ক এটা। 8টা সংখ্যার গড় 24 এবং 24টা সংখ্যার গড় 8। ভাবুন যখন 8টা সংখ্যার গড় 24, তখন টোটাল কত? এইটা 8 × 24। আবার যখন 24টা সংখ্যার গড় 8, তখন টোটাল কত? 24 × 8। একই, 8 × 24, 24 × 8 একই তো। এবার এই টিম আর ওই টিম, তার দুজনের টোটাল কত? এইটা দিয়ে বলছে যে সবগুলো সংখ্যার গড় কত। সবগুলো সংখ্যা মানে কটা? এদিকে 8টা সংখ্যা, এদিকে 24টা, মানে 32টা সংখ্যা। তাহলে একে আমরা কি করব? 32 দিয়ে ভাগ করে দেবো। এটাই তো নর্মাল পদ্ধতি। মানে এই টিমের টোটাল, ওই টিমের টোটাল, তাকে 32 দিয়ে ভাগ, মানে টোটাল সংখ্যা দিয়ে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এটাও যা ওটাও তাই, দুটো একই সংখ্যার যোগ করাও যা, 2 দিয়ে গুণ করে দেওয়াও তাই। মানে 3 + 3 আর 3 × 2 একই ব্যাপার তো। তার মানে একই সংখ্যা যোগ না করে আমরা কি করব? কায়দা করে জাস্ট এই কনসেপ্ট কি এটার মধ্যে, এইটাকে মুছে দেবো। 24 × 8টাকে মুছে এখানে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলেই তো হয়ে গেল। এটা সুবিধা কি হলো? সুবিধা হচ্ছে দেখুন, কাটাকাটি সুবিধা। 8 এখান থেকে 3 নিলাম, তাহলে 3 6 18, 3 8 এখান থেকে 4 নিলাম, 4 6 24। একটু ক্লিয়ার করে বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ছোট ছোট করে কাটতে চাইছি না। নিচে 32 আছে, আমি এখানে 8 পেয়েছি, তাহলে একটা যদি 4 নিই এদের মধ্যে থেকে, 4 8 32, 32 একবারে কেটে দেবো। তাহলে 32, 8 নিলাম, এখান থেকে 4 নিলে 6 পড়ে থাকলো। তাহলে আলটিমেটলি 6 দিয়ে 12 হচ্ছে উত্তর। উত্তর কত? উত্তর হচ্ছে 12। মানে আমি একবারে কাটলাম আর কি, ওপর নিচে নিয়ে, দুটো মিক্স করে নিয়ে। কেমন? পরেরটা দেখুন। একটা থলিতে, প্রচণ্ড কমন অঙ্ক, এটা ভীষণ কমন অঙ্ক। একটা থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1 2 3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রা কত আছে? ভীষণ কমন অঙ্ক, প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় পড়ে, ছেলেদের কোনো ডিস্টার্বই হয় না এটা নিয়ে। আমি টুক করে আপনাদেরকে বলে দিই, এই অঙ্কগুলো যখন আসে পরীক্ষায়, আপনাকে একটি কাজ করতেই হবে, বাকি যা খুশি করুন। সেই কাজটা কি? সেটা হচ্ছে 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা যেটা রইল এইখানটায়, কটা করে? 1 2 3, মানে এই বাবা জীবন একজন, এরা দুজন, এরা তিনজন রইল। 25 পয়সা একটা যদি হয়, টোটাল 25 পয়সা, 10 পয়সা দুটো হলে টোটাল 20 পয়সা, 5 পয়সা তিনটে হলে টোটাল 15 পয়সা। এই টোটাল যে পয়সার গল্পটা আমি আপনাদেরকে বলছি, 25 30 40 50 60, টোটাল হচ্ছে 60 পয়সা। তার জন্য কটা কয়েন লাগে? 3 2 5 রেখে 6টা কয়েন লাগে। 6টা কয়েনে 60 পয়সা, মানে কিন্তু 10 গুণ কয়েন, তার থেকে 10 গুণ হচ্ছে পয়সা। 6টা কয়েনে 60 পয়সা, এটা আমরা মাথায় রেখে দিলাম। এবারে যেটা প্রশ্নতে বলেছে, টাকা বলে দিয়েছে, কয়েন জানতে চাইছে। তার মানে এই যে টাকা কত? 30 টাকা। আপনাকে মাথায় রাখতে হবে যে 30 টাকা মানে 3000 পয়সা। 30 টাকা মানে 3000 পয়সা। 3000 পয়সার মধ্যে কয়েন কতগুলো আছে? ব্যাগের মধ্যে 3000 পয়সা, কয়েন কতগুলো? এখান থেকে বার করব। 60 পয়সা হওয়ার জন্য 6টা কয়েন লাগে, আমার 10 ভাগের 1 ভাগ। তাহলে 3000 পয়সা হওয়ার জন্য 300টা কয়েন লাগবে, 10 ভাগের 1 ভাগ। আর ঐকিক নিয়ম করলাম না, এখান থেকে ট্যালি করে নিলাম, 10 ভাগের 1 ভাগ লাগছে। এবারে যে 300টা কয়েন আছে, 3 রকম কয়েন আছে এর মধ্যে। কে কে? 20 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা। আমাদের উত্তরে জানতে চেয়েছে, উত্তরে নয় প্রশ্নতে জানতে চেয়েছে 5 পয়সা কতগুলো আছে। আমরা আবার কি করব?
দেখুন 6টা কয়েনের মধ্যে 5 পয়সা হচ্ছে 3টে, অর্ধেক অর্ধেক, ব্যাস। তাহলে 300-র 5 পয়সা মানে 150টা, একাই অর্ধেক। যদি 10 পয়সা কটা বলতো, দেখতাম 6টা কয়েনের মধ্যে 10 পয়সা হচ্ছে 2টো, 6টার মধ্যে 2টো মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে ক পিস, 100 পিস হচ্ছে 10 পয়সা। আর বাকি যেটা পড়ে রইল 6 ভাগের 1 ভাগ, 6টার মধ্যে একটা হচ্ছে 25 পয়সা, 6 ভাগের 1 ভাগ মানে কত, 6 ভাগের 1 ভাগ মানে 50। তাহলে এইটা হচ্ছে 25 পয়সা, এইটা হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 5 পয়সা, ব্যাস। আপনার যেটা চাইবে পরীক্ষায় আপনি সেইটা শুধু বার করে নেবেন। বারবার ঐকিক নিয়মে করব, বড় বড় সাইজ হবে, দরকার কি আছে? যতটা পারবেন কনসেপ্ট লাগাবেন, আইডিয়া লাগাবেন, একটুখানি প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ব্যাস। চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করার সাথে সাথে যদি মোটামুটি প্র্যাকটিস করেন, এসব কিচ্ছু আটকানোর কথা নয়। নেক্সট, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার, ঘনকটির আয়তন কত? যদি আপনি ঘনকের, এই যে কর্ণের দৈর্ঘ্য বলেছে, ঘনকের যদি আপনি কর্ণ এর ফর্মুলা যদি না জানেন তাহলে কিন্তু মুশকিল আছে। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে √3 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণ, √3 ইন্টু বাহু, কেমন? তো এইটা হচ্ছে কর্ণ। এবারে কর্ণ কত দিয়েছে এইটা, আপনি তাহলে বাহু সমান কী বার করবেন? বাহু লাগবে কেন? কারণ আয়তন বার করতে গেলে ঘনকের আয়তনের কিউব, এই বাহুর কিউব করতে হয়। ভালো কথা, তাহলে বাহু সমান কত? কর্ণ বলেছে 6√3, আর এই √3টার এইখান থেকে ওইদিকে চলে গেল √3, কেটে গিয়ে কী পড়ে থাকলো? শুধু 6, মানে কে? বাহু হচ্ছে 6, তো বাহু যদি 6 হয় তাহলে তার আয়তন কত? আয়তন কত? আয়তন হচ্ছে 6-এর কিউব, 6-এর কিউব মানে 216 ঘনসেমি। এবার আপনি পরীক্ষার হলে যেই আপনার কর্ণের ফর্মুলা মুখস্থ যেই পড়বে, আপনি জানেন কর্ণ মানে হচ্ছে √3 ইন্টু বাহু, তাহলে √3 যদি কাটা চলে যায় তাহলে 6 থাকবে পড়ে, বোঝা গেল? ব্যাস, √3 দিয়ে ভাগ করে দিলেই যা থাকবে কর্ণ তাকে √3 দিয়ে ভাগ করে দিলেই আমরা বাহু পাবো। দুবার অভ্যেস করলেই দেখবেন একই অঙ্ক যখন দুবার আপনি প্র্যাকটিস করবেন আপনার এমনি মাথায় চলে এসেছে। তবে কি মাঝে মাঝে আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেশ, ভীষণ ভালো অঙ্ক। দেখুন প্রত্যেকটা অঙ্ক এই সেটে ভীষণ সুন্দর অঙ্ক, প্রচণ্ড পরিমাণে পরীক্ষা আসে। যারা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করেন বিভিন্ন চাকরির পরীক্ষা তারা জানেন 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি পায়। এই চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, একটা পরিবার যদি চিনি বাবদ খরচ একই রাখতে চায় তাহলে ভোগ কতটা কমাবে? ওটা হচ্ছে চিনির দাম কমে যাওয়া বা পেট্রোলের দাম কমে যাওয়া, কয়লার দাম কমে যাওয়া। আর এইখানে বলেছে এই বৃদ্ধি পাওয়া, আর এখানে বলেছে কমে যাওয়া, কেমন? তো এই যে কমে গেছে 20% কমে গেছে। এবার আপনি বাজারে নিয়ে গেছিলেন ক টাকা? 160 টাকা। আপনি প্রথমেই মাথা রাখুন বাজারে নিয়ে গেছিলাম 160 টাকা, তার মধ্যে কমে গেছে দাম কতটা? 20%। তো 160 টাকার 20% কত হয়? 32 টাকা, তাই না? 160 টাকা 10% 16 টাকা, তাহলে 20% হচ্ছে 32 টাকা। তাহলে 32 টাকা যে কমে গেল, কমে গিয়ে কত হলো আপনাকে ভাবতে হবে না। এই যে কমে গেল, এই কমে যাওয়ার জন্য আপনি 2.5 কেজি চিনি এক্সট্রা পেয়েছেন। 32 টাকা মানে আপনি দোকানে গিয়ে বলছেন কাকু কাকু আমাকে 10 কেজি চিনি দাও, 10 কেজি কাকু চিনি দিয়েছে, আপনি 160 টাকা ধরে দিয়ে পালিয়ে আসছেন। আপনি জানেন 10 কেজির দাম 160 টাকা, দিয়ে কাকু পিছন থেকে আপনার জামা টেনে ধরেছে, বলছে ভাইপো ভাইপো টাকা পাবি টাকা পাবি। কেন? চিনির দাম কমে গেছে জানিস না নাকি? এখন ফ্রিতে এক পাওয়া যায়, ওই জন্য চিনির দাম কমে গেছে। বলছে কত টাকা? বলছে 32 টাকা। বলছে না আমি টাকা নিয়ে যাবো না, মা মারবে, তুমি এক কাজ করো কাকু তুমি চিনি দিয়ে দাও, যা হয় চিনি দিয়ে দাও। কাকু কি করলো? কাকু আপনাকে 2.5 কেজি চিনি দিয়ে দিল ওই 32 টাকার বদলে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে বর্তমানে যে চিনির দাম সেই দাম অনুযায়ী 32 টাকায় 2.5 কেজি চিনি পাওয়া যায়। তো আমাদের প্রশ্নতে যদি এই যে চিনির আসল ক্রয় মূল্য কত জানতে না চেয়ে বর্তমান ক্রয় মূল্য জানতে চাইতো, তাহলে এই যে 32 টাকা আপনি 16 এই কত 2.5 কেজি চিনি পেয়েছেন, এই 2.5 কেজি দিয়ে ভাগ করলে কত হয়? 12 টাকা 80 পয়সা। বর্তমান চিনির দাম হচ্ছে 12 টাকা 80 পয়সা কমে যাওয়ার পরে এক কেজি চিনির দাম। কারণ 32 টাকা যদি 2.5 কেজি চিনি পাওয়া যায়, 1 কেজি চিনির দাম 12 টাকা 80 পয়সা। বোঝা গেল? এইবারে যদি বলতো যে বর্তমান ক্রয় মূল্য কত চিনির, বর্তমান মূল্য, তাহলে 12 টাকা 80 পয়সা। যেহেতু বলেছে যে আগের আসল ক্রয় মূল্য কত, তার মানে আমাদের ভেবে নিতে হবে যে আগে তো দাম বেশি ছিল, এখন 20% দাম কমে গেছে, মানে 80% হয়ে গেছে এখন। তাহলে এইটা হচ্ছে 80%-এর সঙ্গে সমান, একে 80 দিয়ে ভাগ করলাম, আগে 100% দাম ছিল 100 দিয়ে গুণ করলাম, উত্তর কত হয়ে গেল? 16 টাকা। ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 16 টাকা। কেমন? তাহলে আপনাকে শুধু আইডিয়া করে নিতে হবে যে কত টাকা নিয়ে বাজারে গেছিলাম, দাম কত টাকা অ্যাকচুয়ালি কমলো এই 32 টাকা, তার জন্য এক্সট্রা ক কেজি চিনি দিয়েছে, এটা হচ্ছে বর্তমান দাম। ব্যাস, এবার যা রেট কমছে সেইখানে আপনি ট্রান্সফার করে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নেক্সট, 2 জন লোক এবং 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3 জন লোক আর 2 জন বালক 8 দিনে করতে পারে, তাহলে 2 জন লোক আর 1 জন বালক সেই কাজ কত দিনে সম্পন্ন করবে? অঙ্কটা ভালো অঙ্ক, অনেক পরীক্ষা আসে কিন্তু একটুখানি লেজ থাকে বলে একটুখানি লেন্দি হয়।
আমাদের কি করতে হবে, টিম বানাতে হবে। 2 জন লোক আর 3 জন বালক যে কাজ 10 দিনে করে, এই একটা টিম। এটা টিম মানে কি, 2 জন লোক প্লাস হচ্ছে 3 জন বালক, আমি এল আর বি লিখছি, কদিনে করে, 10 দিনে করে। আর একটা টিম কি, আর একটা টিম হচ্ছে ওই যে 3 জন লোক আর 2 জন বালক, 3 জন লোক প্লাস হচ্ছে 2 জন বালক কদিনে করতে পারে, 8 দিনে করতে পারে। এইবার আমাদেরকে টিমটাকে সমান বানাতে হবে। আমরা টিমটাকে সমান বানাতে পারে কীভাবে, যে লোকের সাথে বালকের কম্পেয়ার, কটা লোক মানে কটা বালক, এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আপনাকে এই টিমটাকে চেঞ্জ করে নিতে হবে। যে 10 দিনে কাজটা না করিয়ে এই যে 10 দিন, এই 10 দিনে আমরা কাজটা করাবো না, 1 দিনে করাবো। তাহলে কাজটা যদি আমি 1 দিনে করাতে চাই এই কাজটা, তাহলে কি করো, 10 গুণ লোক লাগাবো, 10 দিয়ে 20টা লোক লাগবে, প্লাস হচ্ছে 3 10 এ 30টা বালক লাগবে, তবে গিয়ে আমরা 1 দিনে কাজটা করবে। ক্লিয়ার হয়েছে? আবার এই ভদ্রলোকেও কি করব, 8 দিনে 3 8 এ 24টা লোক লাগাবো, প্লাস 8 দিয়ে 16টা বালক কাজে লাগাবো, তবে 1 দিনে কাজটা শেষ হয়ে যাবে। এখন আমার প্রয়োজন কোনটা, আমার প্রয়োজন হচ্ছে এই লাইনটা, এটি দিয়ে আমি কম্পেয়ার করাবো, এই যে এইটা দিয়ে। কীরকম, 1 দিনে এই টিমটাও 1 দিনে কাজটা করে, আর এই টিমটাও 1 দিনেই কাজটা করে এই টিমটা। তার মানে এই 20টা লোক আর 30টা বালক, দেখুন 20টা লোক প্লাস হচ্ছে 30টা বালকের যা ক্ষমতা, এই 24টা লোক আর 16টা বালকের তাই ক্ষমতা, 24টা লোক প্লাস হচ্ছে 16টা বালক একই ক্ষমতা। ক্লিয়ার হয়েছে? ব্যাস, যদি এদের একই ক্ষমতা হয়, আমি এবার ট্রান্সফার করব লোকের। ট্রান্সফার মানে কি, এটাকে ওই পাশে দিয়ে দিচ্ছি, 4টে লোক বাদ দিয়ে দিলাম, আর ওকে এই পাশে নিয়ে এসে কত, 14টা বালক। তার মানে ট্রান্সফার করলে 7টা বালক সমান হচ্ছে 2টো লোক। এইটি আমার প্রয়োজন। আপনি যাই অঙ্ক আসুক, এই জিনিসটা দরকার। দেখুন কিছু অঙ্ক আপনি এমন পাবেন যে অঙ্কতে বলে দেবে যে কোনো একটা কাজ 5 জন মহিলা এতদিনে, 5 জন মহিলা অথবা 4 জন পুরুষ এতদিনে করতে পারে। ওই যে অথবা বলে দিল শুরুতে, ওই অথবা মানে এইটা আপনাকে করে দিল। এই অঙ্কটাই যদি বলতো যে 7 জন বালক অথবা 2টো লোক একটা কাজ এতদিনে করতে পারে, তার মানে এটা আপনাকে করে দিয়েছে। এত হ্যাপাজামি করলাম টিম বানিয়ে, এইটা করতে হতো না। কিন্তু এই যখনই এবং বলে দেবে, আমাকে খাটনিটা খাটিয়ে দেবে। এরপরে বাকি স্টেপ মানে কীরকম, 7টা বালক মানে 2টো লোক পেলাম কনভারসেশন করার জন্য। আমাকে প্রশ্ন বলেছিল 2 জন লোক আর 1 জন বালক ওই কাজটা কতদিনে করবে। এবার খেয়াল করে দেখুন, 2 জন লোক আর 1 জন বালক, আলটিমেটলি 2 জন লোক প্লাস হচ্ছে 1 জন বালক, আমি একে ট্রান্সফার করে নেব, এই লোকটাকে বালক বানিয়ে নেব। 2টো লোক মানে 7টা বালক, তাহলে আমি এটা 7টা বালক করে নিলাম, প্লাস একটা বালক সমান কি, সমান হচ্ছে 8টা বালক। এই কাজটা কতদিনে করবে এটা বার করতে পারলেই হয়ে গেল। বুঝুন ভালো করে, 2টো লোক আর একটা বালকের যা ক্ষমতা, 8টা বালকের তাই ক্ষমতা। কেননা 2টো লোককে 7টা বালকে আমি ট্রান্সফার করে নিলাম, বলে লোক কাজে লাগাবো না, খুব ফাঁকিবাজ, বালক নিয়ে নাও। তা 2টো লোককে বাদ দিয়ে তার পরিবর্তে 7টা বালক নিয়ে নিলাম। কে বলে দিল আমাকে, এই লাইনটা বলে দিল, এই যে কনভার্ট করেছিলাম। ঠিক আছে, তো এই যে 8টা বালকে কতদিনে কাজটা করবে, এটা মানেও যা, এই 2 জন লোক আর একটা বালক কতদিনে কাজ করবে, একই উত্তর। এবার আমি বালক লাগিয়েছি এখানে, যে বালকে কতদিনে কাজ করবে, সেই জন্য এদের কোনো না কোনো লাইন থেকে, হয় এই লাইন অথবা এই লাইন নীলকালির, এই লাইন থেকে যেটা অরিজিনালি বলেছিল, এই দুটো লাইন থেকে আমাকে ট্রান্সফার করে নিতে হবে। মানে কীরকম, ধরুন এই লাইনটা নিচ্ছি আমি, এই লাইনটা, লোক আর বালক, 2টো লোক, কেমন, 2টো লোক প্লাস হচ্ছে কটা বালক, 3টে বালক, কদিনে কাজটা করছিল, 10 দিনে। আমি এখানে কি করব, এই লোকটাকে ট্রান্সফার করে নেব, 2টো লোক সমান 7টা বালক, দেখুন তাহলে আমি এটা 7টা বালক করে নিলাম, আর 3টে বালক তো আগেই ছিল, এরা কদিনে করছিল, 10 দিনে। তার মানে এই 7 আর 3 10টা বালক কদিনে কাজ করে, 10 দিনে কাজ করে। এটা আমি প্রথম লাইন থেকে পেয়ে গেলাম অঙ্ক থেকে, 10টা বালকের 10 দিন লাগে। এবার এই যে প্রশ্নটা আমার ছিল এইখানটায়, খেয়াল করে দেখুন, এইখানটা না, এইটুখানি, 8টা বালকের কদিন লাগবে, কে বলে দেবে, 10টা বালকের যদি 10 দিন লাগে, 10টা বালকের যদি 10 দিন লাগে, তাহলে একটা বালকের কদিন লাগবে, 10 × 10, ভুল করেও ভাগ করে দেবেন না। আর এই যে 8টা বালকের কদিন লাগবে, × 8, এই ইন্টু না, 8টা বালকের ভাগ 8, তাহলে 100/8 মানে হচ্ছে 10 10 100/8 মানে হচ্ছে 12.5। উত্তর কত, 12.5 দিন। ফাইনাল উত্তর 12.5 দিন। এই যে দেখুন অঙ্কটা খাটতে হলো, যদি এই জায়গাটা বলা থাকতো তাহলে শুধুমাত্র এইটুকু উত্তর, এটা বলা নেই বলেই আমাকে এটা খেটে পার করতে হলো। ঠিক আছে, যাই হোক, নেক্সট অঙ্ক। কোনো মূলধন 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 400 টাকা 410 টাকা হলে মূলধন ও সুদের হার কত।
প্রচুর পরীক্ষা আসে এই অঙ্কটা, একদম এই 400 টাকার 410 টাকায় খালি পরীক্ষায় দেয়। ইদানিংকালে আর ওই কম্পাউন্ড ইন্টারেস্টের বিশাল বড় বড় অঙ্ক দেয় না, ওই সরল সুদ আর যৌগিক সুদের কম্পেয়ার করা অঙ্কটাই সব থেকে বেশি দেয়। এবং এই যে 400 আর 410 কী বলেছে বলুন তো, ক বছরের? দেখুন 2 বছরের বলেছে। কার কার? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ ওই যে দুজন দিয়ে দিল 2 বছরের। জানতে চাইছে সুদের হার আর মূলধন, দুটো জিনিসই। আমরা কি করব দেখুন, আমরা জানি এটা যদি সিম্পল ইন্টারেস্ট হয়, এসআই হয়, কত টাকা? 400 টাকা, কেমন এসআই। আর এইদিকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে 400 টাকা 2 বছরের যদি হয় তাহলে নিশ্চয়ই 200 টাকা 200 টাকা হয়েছে। খেয়াল করুন, নিশ্চয়ই 200 টাকা 200 টাকা হয়েছে। দূর বাবা, সরল সূত্র প্রতি বছর একই, 400 টাকা 2 বছরে মানে 200 200। যৌগিক সুদেও কিন্তু প্রথম বছর 200 টাকা হবে, যৌগিক সুদেও প্রথম বছর 200 টাকা হবে, পরের বছরও 200 টাকা হবে, কিন্তু এই 200 টাকার একটা ইন্টারেস্ট হবে, সেটাই হচ্ছে এক্সট্রা। তাহলে এই যে সিআইটা কত ছিল? 410, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 10 টাকা। এবার এক্সট্রা যেটা, এবার আপনি বলুন তো, আমাকে আর কিছু বলতে হবে না। সরল সুদ ভেঙে নিলাম, যৌগিক সুদটা ভাঙলাম 200 200, কিন্তু এই সুদটার সুদ হচ্ছে এক্সট্রা হলো 10 টাকা। ওই যেখানে বলেছিল 10 টাকা এক্সট্রা। এইটি যেই আপনি পেয়ে গেলেন 200 টাকার 10 টাকা সুদ, পার্সেন্টেজে কত আমাকে আর বলতে হবে? 200 টাকার 10% 20 টাকা হয়েছে 10 টাকা, তার মানে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ হচ্ছে 5%। তার উত্তর কে? উত্তর এদের মধ্যে যে 5% আছে সে। এবার মূলধন কত আপনি বলে দেবেন যে 5% মানে যদি 200 টাকা হয়, মানে 5% মানে যদি 200 টাকা হয়, তাহলে 10% মানে নিশ্চয়ই 400 টাকা, তাহলে 100% মানে নিশ্চয়ই 4000 টাকা। তাহলে মূলধন কত? মূলধন আছে 4000 টাকা, আর ট্যাক্সের রেটটা কত? 5%। ক্লিয়ার হলো? ব্যাস, এই গেল আমার পার্ট 1। আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলে তাও জানাবেন, কেন খারাপ লাগলো তাও জানাবেন। আমি আগামী ভিডিওতে পার্ট 2 নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।